হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাজমুল হাসান, বর্তমানে অধ্যয়নরত আছি শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশালে। আজকে আমরা এসএসসির কেমিস্ট্রির তৃতীয় অধ্যায় অর্থাৎ পরমাণুর গঠন শুরু করব। তো প্রথমেই পদার্থ ও শক্তি। আসলে আমাদের ভৌত জগতে আমরা যা কিছু দেখি অথবা যেগুলোর অস্তিত্ব আমরা অনুভব করতে পারি, সেগুলোকে মোটা দাগে দুইটি ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো পদার্থ, আরেকটা হলো শক্তি। এখন পদার্থ কি আর শক্তি কি? পদার্থ কি এটা আমরা সবাই মোটামুটি জানি, যে যে সকল বস্তু ভর আছে এবং জায়গা দখল করে তারা হলো গিয়া পদার্থ। আর শক্তি কি? শক্তি হলো কি আমরা অনুভব করি, ঠিক আছে। শক্তির কিন্তু বিভিন্ন রূপ আছে, যেমন তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, হ্যাঁ, তারপর তড়িৎ শক্তি, চুম্বক শক্তি, এগুলো সব আমরা দেখছি, বা আমাদের ফিজিক্সের চতুর্থ অধ্যায় কিন্তু এই শক্তি আমরা বিস্তারিতভাবে শিখে ফেলছি। আর পদার্থর কিন্তু বিভিন্ন অবস্থা আছে, শক্তির আছে বিভিন্ন আলাদা আলাদা রূপ। শক্তির সৃষ্টি বা ধ্বংস নাই, শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। আর এই যে শক্তি সংরক্ষণশীল থাকে, শক্তির যে কমে না, ঠিক আছে, শক্তি যে ফিক্সড থাকে, এইটারই বলে শক্তির সংরক্ষণশীলতা অথবা শক্তির নিত্যতার সূত্র। আর পদার্থের বিভিন্ন অবস্থা আছে, কি কি? তিনটা মূলত: কঠিন অবস্থা, তরল অবস্থা, বায়বীয় অবস্থা। আরেকটা অবস্থা আছে, ওইটা হলো গিয়ে গ্যাস, কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয়, তাই না? এই গ্যাসীয়রে যখন আমরা আয়োনাইজড করি বা আয়নিত করে ফেলি, এখন আয়নিত মানে কি এটা তোমরা বুঝবা না, জাস্ট আমি বলার জন্য বলতেছি। ওই অবস্থাটার নাম হলো গিয়ে প্লাজমা, ঠিক আছে। তাহলে যদি জিজ্ঞেস করে আমরা বলবো মূলত তিনটা: কঠিন, তরল এবং বায়বীয়। আরেকটা আছে, ওটা হলো গিয়ে প্লাজমা, ঠিক আছে। এখন আমাদের কেমিস্ট্রিতে কি কি লাগবে? কেমিস্ট্রিতে মূলত লাগবে, এই যে বললাম, পদার্থ। আমাদের আশেপাশে তো অনেক পদার্থ আছে, তাই না? বাট আমি তো একটা অপদার্থ, তুমি তো একটা অপদার্থ, কারণ আমরা তো ঠিকভাবে পড়াশোনা করি না, আমরা হলাম কি অপদার্থ, ঠিক আছে। তো পদার্থ কয় প্রকার? পদার্থ মূলত দুই প্রকার। একটা হলো গিয়ে মৌলিক পদার্থ, আরেকটা হলো যৌগিক পদার্থ। এখন মৌলিক পদার্থ কি? আচ্ছা দেখো, সঙ্গে এখানে লেখছি, বা মৌলিক পদার্থ, মৌলিক পদার্থকে আমরা মৌল বইলা ডাকি, মৌল। আবার যৌগিক পদার্থকে আমরা যৌগ বলে ডাকি। মৌলর ইংলিশ কি? মৌলর ইংলিশ হলো গিয়া এলিমেন্ট। আর যৌগের ইংলিশ কি? যৌগের ইংলিশ হলো গিয়া কম্পাউন্ড। মৌল কাকে বলে? দেখো, মৌল বা মৌলিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে ভাঙতে থাকলে অথবা যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে শুধুমাত্র এক ধরনের মৌলিক পদার্থই পাওয়া যায়, তাই মৌল। ধরো তোমার কাছে সোনার একটা আমি দণ্ড দিলাম, ওটা শুধুমাত্র সোনা আছে, ওইখানে কোনো তোমার খাদ নাই বা ভেজাল নাই, সোনা বাদে অন্য কিছু নাই। সোনা কিন্তু একটা মৌলিক পদার্থের নাম, ঠিক আছে। এখন তাহলে আমরা মিলে দেখি তো সংজ্ঞার সাথে মেলে কিনা। ওই যে সকল পদার্থকে ভাঙতে থাকলে, তুমি যদি ওই সোনার দণ্ডটাকে ভাঙতে থাকো, তাহলে কিন্তু শুধুমাত্র তুমি সোনাই পাবা, ঠিক আছে। এই জন্যই কি এটা একটা মৌলিক পদার্থ। আবার যৌগিক পদার্থ কোনগুলা? যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে বিভিন্ন ধরনের মৌল পাওয়া যায়, তারাই হলো গিয়া যৌগিক পদার্থ। যেমন একটা উদাহরণ আমি তোমারে দেই, পানি। পানি কিন্তু একটা যৌগিক পদার্থ। তাহলে পানিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা কি কি পাবো জানো? আমরা কিন্তু পানিকে বিশ্লেষণ করলে দুইটা আলাদা আলাদা মৌল বা মৌলিক পদার্থ পাই। একটা হলো গিয়া হাইড্রোজেন, আরেকটা হলো গিয়া অক্সিজেন, ঠিক আছে। এরা আমরা একটু পরে শিখবো। এরপরে আছে যে যৌগ কিভাবে সৃষ্টি হয়, ঠিক আছে। কিভাবে সৃষ্টি হয়? যৌগের মধ্যে তো ভিন্ন ভিন্ন মৌলের, ঠিক আছে, ভিন্ন ভিন্ন মৌল মিললেই তো একটা যৌগ সৃষ্টি হয়, তাই না? দেখো, ভিন্ন ভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণু, দুইটাও হইতে পারে, আবার দুইয়ের থেকে বেশিও হতে পারে, তিনটা, চারটা, ঠিক নেই। তো ভিন্ন ভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণু, এই নতুন একটা ওয়ার্ড পাইলাম, পরমাণু। পরমাণু জিনিসটা কি আমরা একটু পরে শিখবো। বা সংক্ষেপে যদি তোমাকে আমি বলি, এই যে মৌলিক পদার্থগুলো দেখলা না, মৌলিক পদার্থকে তুমি যদি ভাঙতে থাকো, একদম ছোট যে জিনিসটা পাবা, ওইটা হইলো গিয়া পরমাণু। বিস্তারিত একটু পরে আসতেছি। তো এই দুই বা ততোধিক পরমাণু বিভিন্ন অনুপাতে, বিভিন্ন অনুপাত মানে কি, মাঝে মাঝে একটা, মনে করো তোমার কাছে একটা কার্বন আছে, তোমার কাছে আর একটা হাইড্রোজেন আছে, তাহলে এই গেল একটা অনুপাত, 1:1। আবার তুমি একটা কাজ করলা, তুমি কি করলা জানো? তুমি একটা কার্বন নিয়া তুমি চারটা হাইড্রোজেন দিলা, তাইলে এইটা কিন্তু এক এক ধরনের যৌগ হবে। আবার তুমি আরেকটা কাজ করলা, কি করলা জানো? তুমি মনে করো এই যে কার্বন দুইটা নিয়া হাইড্রোজেন
6টা দিলা, এটা কিন্তু একটা যৌগ। আবার তুমি মনে করলা কি তুমি কার্বন 2টা দিয়া তুমি হাইড্রোজেন দিলা 4টা, এটা কিন্তু আরেকটা যৌগ। আবার তুমি কার্বন 2টা দিয়া হাইড্রোজেন দিলা 2টা, এইখানে দেখো কার্বন হাইড্রোজেনের অনুপাত কত, 2:2 অথবা 1:1। এখানে কার্বন এবং হাইড্রোজেনের অনুপাত কত, 2:4, অথবা যদি কাটাকাটি করি তাহলে 1:2। আবার এইখানে দেখো কার্বন আর হাইড্রোজেনের অনুপাত কত, 2:6, দুই দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত, 1:3, তাই না বলো? তাহলে এখন দেখো এক একটাই কিন্তু ভিন্ন ভিন্ন অনুপাতে যুক্ত হয়েছে, আর এগুলো প্রত্যেকটাই কিন্তু কি তাইলে আমার বিভিন্ন আলাদা আলাদা যৌগ। যেমন এই যে C2H6 এর নাম হইল গিয়া ইথেন, আবার C2H4 ওর নাম হইল ইথিন, আবার এই যে C2H2 ওর নাম হইল গিয়া ইথাইন। এগুলো আমরা আমাদের যে কেমিস্ট্রি বইটা আছে ওই কেমিস্ট্রি বইয়ের 11 অধ্যায় যখন আমরা পড়বো ওই সময় এগুলো আমরা শিখবো, জিনিসগুলো খুবই মজার, ঠিক আছে? তাহলে বিভিন্ন যৌগ কিভাবে সৃষ্টি হইলো, বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট মৌলের 2 বা ততোধিক পরমাণু বিভিন্ন অনুপাতে যুক্ত হয়। এই যে যুক্ত হয়, যুক্ত কিভাবে হয় জানো? যুক্ত হয় রাসায়নিক বন্ধনের মাধ্যমে। আর রাসায়নিক বন্ধন জিনিসটা কি এইটা আমরা 5ম অধ্যায়তে শিখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি এই পৃষ্ঠা আমি যা যা পড়েছি তোমরা সবকিছু বুঝছো। মূলত সংজ্ঞা, ঠিক আছে, মৌল কাকে বলে আর যৌগ কাকে বলে। নেক্সট পেজে যাই। এখানে আমরা একটু ইতিহাস শিখবো, ঠিক আছে? দিস ইজ টাইম টু লার্ন সাম হিস্টোরি। হিস্টোরিতে দেখো একদম খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী, কথাটার মানে কি, যীশু খ্রিস্ট বা আমাদের ধর্ম অনুসারে যে ঈসা আলাহি ওয়াসাল্লাম আছে তার জন্মের, দেখো বলছি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী, শতাব্দী মানে তো 100, তাই না? তাই 5ম শতাব্দী, শতাব্দী মানে কিন্তু 500 বছর। তাইলে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 500 বছর আগে আনুমানিক একজন দার্শনিক ছিল। সেই দার্শনিক, দেখো দার্শনিক আমি কিন্তু বলিনি যে বিজ্ঞানী, বিজ্ঞানী আমি কিভাবে বলবো বলো, ওই সময় কিন্তু সবাই দার্শনিক ছিল। ওই সময় মানে বর্তমানে বিজ্ঞান বলতে যা বোঝায় বা বিজ্ঞান চর্চা আমরা যেভাবে করি তারা সেভাবে করতো না। তো ওই সময় কোনো বিজ্ঞানী ছিল না, সবাই ছিল দার্শনিক। তো সেই একজন গ্রিক নামে একটা দেশ আছে, বা গ্রিস, গ্রিস নামে একটা দেশ আছে যেদিকে মানুষজনদের গ্রিক বলা হয়। তো এই গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, এই ডেমোক্রিটাস সাহেব একদিন অনেক মানে বোর ফিল করতেছিল, হ্যাঁ, খুবই কি করবে বুঝতে পারতেছিল না। তো ওই সময় উনি একটা সূত্র দিল, উনি একটা মানে একটা উক্তি দিল। উক্তিটা কি হলো, উনি দিল যে যে কোনো পদার্থকে ভাঙতে থাকলে একটা সময় ওই পদার্থকে আর ভাঙা যায় না, মানে একদম ক্ষুদ্রতম একটা একক পাওয়া যায়, আর ওই এককটা অবিভাজ্য। অবিভাজ্য মানে ওইটাকে আর ভাঙা যায় না। আর তিনি আদর কইরা এর নাম দিছে অ্যাটোমোস। এই যে অ্যাটোমোস, এখন এই যে প্রথম এই শব্দটার মানে হলো গিয়ে নাই বা কোন একটা জিনিস অনুপস্থিত, ঠিক আছে, বা করা যায় না। আর টোমোস, এই টোমোস শব্দের অর্থ হলো গিয়ে ভাগ করা যায়। ভাগ করা যায় আরেকটা কিন্তু বাংলা আছে কি, বিভাজ্য। বিভাজ্য মানে হলো গিয়ে ভাগ করা যায়। আর যেহেতু বলছে মানে আগে যেহেতু একটা আছে মানে করা যায় না, মানে কি ভাগ করা যায় না, তার মানে কি অবিভাজ্য। তো এই অ্যাটম, অ্যাটম মানে অর্থ কি, এটা কিন্তু অবিভাজ্য, মানে এগুলোর আর ভাগ করা যায় না। ওই যে কোনো একটা পদার্থ তুমি নাও, ওই পদার্থকে একদম ভাঙতে থাকলে একটা সময় এমন সব কণা পাওয়া যায় ওগুলোকে আর ভাঙা যায় না। আর ওই ক্ষুদ্রতম এককগুলাই হইল গিয়া এই যে তার মতে অ্যাটোমস। এখন এটা তো কোনো প্রমাণ নাই, কারণ তিনি তো বিজ্ঞানী ছিল না, তিনি ছিল দার্শনিক। সে জাস্ট বলছে জিনিস, একটা থিওরি দিছে, সে কোনো রকমের প্রমাণ করে নাই। তার সমসাময়িক অন্য যারা ছিল, যেমন এই যে এরিস্টটল সাহেব, আমাদের ফেমাস মানুষ, সেই এরিস্টটল বা অন্যান্য যে গ্রিক দার্শনিকরা ছিল, তারা কিন্তু তার এই মতামতকে অপোজ করছে, তারা কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নাই। তারা বলছে না ভাইয়া তুমি তো ভুল বলতেছো, কারণ ওই সময় একটা জিনিসের প্রচলন ছিল, কি ছিল জানো? ওই সময় তারা বিশ্বাস করতো যে মাটি, পানি, বায়ু আর সম্ভবত আগুন, এই 4টা হলো কি খুবই পিওর জিনিস, হ্যাঁ, এগুলোকে ইভেন তারা পূজাও করতো, পূজার সঙ্গে একটা কানেকশন আছে এগুলোর, ঠিক আছে? ওই সময় পূজার কথা বলতেছে, আমি হিন্দু ধর্মের পূজার কথা বলতেছি না। তো তারা এই গ্রিক মানুষরা তো মাটি, পানি, বায়ু, আগুনকে তারা অনেক পবিত্র জ্ঞান করতো। তারা ভাবতো এগুলাই হইল গিয়ে এই চারটা হইল গিয়ে মৌলিক পদার্থ, মাটি, পানি, বায়ু আর আগুন। অন্য যত পদার্থ আছে এগুলা এই মাটি, পানি, বায়ু আর আগুন দিয়ে তৈরি, মানে অন্য সবাই হইল গিয়া যৌগিক পদার্থ। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম অ্যাকচুয়ালি তোমাদের বই অনুসারে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হইল গিয়া 118টা। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল, আমাদের প্রত্যেকের শরীরে 26 ধরনের মৌলিক পদার্থ আছে, এগুলো আমাদের বইতে আছে, আমরা মুখস্থ
রাখবো। আমাদের বই অনুসারে 118টা হইলেও এখন পর্যন্ত অ্যাকচুয়ালি আবিষ্কৃত মৌলের সংখ্যা তার থেকে বেশি, কিন্তু আমাদের ওগুলোর দরকার নেই। সো আমরা রিসার্চ করে আমাদের মূল্যবান সময় নষ্ট করতে যাব না। ঠিক আছে, দেখো, তো ভাগ্যিস এরিস্টটল সাহেবের এখনো বাচ্চা নাই, বাচ্চা থাকলে তারা কিন্তু 118টা মৌলের পূজা করতো, কারণ তারা তো ভাবতো 118টা মৌল আমরা এগুলোর পূজা করি, তাই না? এমন কিছু না। তো এই গেল কিছু কথাবার্তা। তো ডেমোক্রিটাস যে অ্যাকচুয়ালি ঠিক বলছে, অ্যাকচুয়ালি পুরোপুরি ঠিক কিন্তু ডেমোক্রিটাস সাহেবও বলে না, ওটা আমরা পরে বুঝবো। কিন্তু 1803 সালে জন ডাল্টন নামে একজন বিজ্ঞানী, যার বাসা হলো গিয়ে ইংল্যান্ডে, মানে সে একজন ব্রিটিশ, হ্যাঁ, এই জন ডাল্টন সাহেব কি করছে, তিনি পরীক্ষাভাবে প্রমাণ করছে। কি প্রমাণ করছে? পরীক্ষাভাবে প্রমাণ করছে যে অ্যাকচুয়ালি আসলেই কোনো একটা মানে পদার্থকে ভাঙতে থাকলে বা কোনো একটা বস্তুকে তুমি যদি ভাঙতে থাকো, বিশ্লেষণ করতে থাকো, একটা সময় তুমি একদম ছোট ছোট একক পাবা, ওগুলারে আর ভাগ করা যায় না। ওই ছোট ছোট এককগুলোর নাম উনি তারপরে দেখলো যে আল্লাহ, আমি যে জিনিসটা আবিষ্কার করলাম এইটা তো ডেমোক্রিটাস সাহেব অনেক আগে, প্রায় কত 1800 আর 500 2300 বছর আগে একজন দার্শনিক যার নাম ডেমোক্রিটাস, সেটা বইলে গেছে। তাহলে সে যেহেতু এইটার নাম অ্যাটমস দিছিল, আমি তার প্রতি একটু সম্মান প্রদর্শন কইরা এই কণাগুলার নাম দেব অ্যাটম। ঠিক আছে, এইভাবে অ্যাটমস থেকে অ্যাটম আসলো। তো যদি প্রশ্ন হয় যে এই যে অ্যাটম, এটার অস্তিত্ব প্রথমে সূত্র দেয় মানে বা থিওরিটা দিছিল কি? থিওরিটা কিন্তু দিছিল ডেমোক্রিটাস, ধারণা তার, কিন্তু প্রমাণ করছে কে বৈজ্ঞানিকভাবে? এটা কিন্তু জন ডাল্টন প্রমাণ করছে। তবে এখনো কিছুটা ভুল আছে। ভুল কি জানো? আমরা কিন্তু বলছি যে এগুলো হলো গিয়া অবিভাজ্য, মানে পরমাণুকে আর ভাঙা যায় না, ভাঙতে ভাঙতে আমরা পরমাণু পাইছি, কিন্তু পরমাণুকে আর ভাঙা যায় না। কিন্তু কথাটা কিন্তু সত্য না, পরমাণুকে আরো বিশ্লেষণ করা যায়। এই পরমাণুকে তুমি যখন আরো বিশ্লেষণ করবা, তুমি তখন এই পরমাণুর মধ্যে কিছু কণিকা পাবা। কিছু কিছু কণিকা হইল গিয়া তোমার স্থায়ী কণিকা, কিছু কিছু কণিকা আছে ওগুলো হলো গিয়া অস্থায়ী কণিকা, আর কিছু কিছু কণিকা আছে ওগুলো হলো গিয়ে কম্পোজিট কণিকা, ওগুলো একটু পরে আছে। ঠিক আছে, এখন জাস্ট বইয়ে গেলাম আমি। তো পরমাণু কাকে বলে, সংখ্যাটা কিন্তু ইম্পর্টেন্ট। কাকে বলে বলো তো? মৌলিক পদার্থ। এখানে কথা আছে ভাই, আমি কিন্তু মৌলিক পদার্থে বলছি, শুধুমাত্র পদার্থে না, মৌলিক পদার্থের। আমাদের কিন্তু মৌলিক বলতে হবে। তুমি যদি মৌলিক না বলো তাহলে সংজ্ঞাটা 100% অ্যাকুরেট হবে না। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম এককের নাম হইল গিয়া পরমাণু। আমি কিন্তু বলি নাই যে এগুলো অবিভাজ্য, কারণ আমি তো পরবর্তীতে এই জন ডাল্টনের পরে অন্যান্য বিজ্ঞানীরা আবিষ্কার করছে যে পরমাণু অ্যাকচুয়ালি অবিভাজ্য না, পরমাণুকে আরো ভাগ করা যায়। ঠিক আছে, তো আমরা পরমাণু কাকে বলে সংজ্ঞা লিখবো, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম এককই হলো পরমাণু। আশা করি বুঝতে পারছি। আর এইসব এখানে আমি কিন্তু কথাগুলো মুখে বলছি, তোমরা ভিডিও পোস্ট করে সুন্দর মতো যেগুলো জিনিসগুলো নোট করে ফেলবে। ঠিক আছে, যে ডেমোক্রেসি কে বিশ্বাস করতে, এগুলো বইতেও আছে। নেক্সট দেখো, এখন এই যে ডাল্টন এই যে পরমাণু সম্পর্কে প্রমাণ করলো, এটাকে বলে ডাল্টনের পরমাণুবাদ। আর ডাল্টনের পরমাণুবাদে কিছু স্বীকার্য সমূহ আছে। স্বীকার্য মানে তিনি ওগুলো ধরে নেছে যে এগুলো লোকে হয়তো এগুলোই হবে, পোস্টুলেটস অর অ্যাজাম্পশনস, স্বীকার্যর ইংলিশ। ঠিক আছে, এখন লাগলে একটু জুম করি, তাহলে হয়তো বা তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো তো কি বলছে, প্রত্যেকটা পদার্থ পরমাণু নামক অসংখ্য অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এটা টিকটকে দেখলাম। এখন পদার্থ তো দুই প্রকারের, তাই না? মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। কিন্তু ডাল্টন সাহেব বলছে যে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম, এই যে যৌগিক পদার্থ বা যৌগের ক্ষুদ্রতম কণিকার তিনি নাম দিয়েছে যৌগ পরমাণু বা কম্পাউন্ড অ্যাটম। আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম দেন সরল পরমাণু বা সিম্পল অ্যাটম। জিনিসটা সম্পূর্ণ সঠিক না, কারণ অ্যাকচুয়ালি পরমাণু জিনিসটা এটা বলাই ঠিক হয় না। যৌগের ক্ষুদ্রতম কণিকার নাম কিন্তু অ্যাকচুয়ালি পরমাণু হয় না, কখনো যৌগ পরমাণু হয় না। যৌগের ক্ষুদ্রতম কণিকার নাম হইল গিয়া অণু। ঠিক আছে, নতুন একটা টার্ম আসবে, পরমাণু আর আসবে না। আমরা মনে করো এটা একটা মৌলিক পদার্থ আর এইটা হলো একটা যৌগিক পদার্থ, তাইলে এই মৌলিক পদার্থকে ভাঙতে থাকলে একদম লাস্টে যাই আমরা পাবো পরমাণু, যে ছোট। আবার এই যৌগিক পদার্থকে তুমি যদি বিশ্লেষণ করতে থাকো তাহলে তুমি একদম ছোট পাবা অণু। আবার এই অণুকে তুমি যদি আরো একটু বিশ্লেষণ করো তখন তুমি পাবা পরমাণু। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। বাট উনি বলছে এই যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার এইটার নাম উনি ডিরেক্ট দিয়ে দিয়েছে যে যৌগ পরমাণু, বাট অ্যাকচুয়ালি যৌগ পরমাণু না, হবে এটা অণু। ঠিক আছে, আর এটার নাম তো উনি দিয়েছে সরল পরমাণু, এটা ঠিক আছে। একই পদার্থের সকল পরমাণুর ধর্ম ও ভর অভিন্ন। দেখো, অভিন্ন মানে হইল গিয়া সেম,
এটা তো স্বাভাবিকই যে একই পদার্থ, ধরো পদার্থ যেমন হাইড্রোজেন, তো হাইড্রোজেনের তুমি যে পরমাণুই নাও না কেন সেই পরমাণুগুলোর কি ধর্ম আর ভর কিন্তু সেম হবে, যদিও এইটা অ্যাকচুয়ালি উনি রং বলছে, সামান্য ভুল আছে। 3 নাম্বার উনি বলছে ভিন্ন ভিন্ন পরমাণুর ধর্ম ও ভর বিভিন্ন, মানে এইটাই তো এইটা না, এখানে বলছে সেম সেম, যদি সেম মৌল হয় বা সেম পদার্থ হয়, সেম পদার্থের ধর্ম ভরগুলো কিন্তু ভিন্ন হবে একই পদার্থের পরমাণুগুলোর। আবার তুমি যদি ভিন্ন ভিন্ন পদার্থ নাও, ভিন্ন ভিন্ন পদার্থের তুমি যদি পরমাণু নাও, তাহলে কিন্তু সেগুলোর ধর্ম ভর বিভিন্ন হবে। ঠিক আছে, তুমি মনে করো হাইড্রোজেনের দুইটা পরমাণু, হাইড্রোজেন একটা মৌল, হ্যাঁ এই হাইড্রোজেন মৌলেরই তুমি দুইটা পরমাণু নিলা, তাহলে উনি বলছে এগুলার ভর আর ধর্ম সেম হবে। কিন্তু তুমি যদি ডিফারেন্ট ডিফারেন্ট মৌল নাও, মনে করো এটা এটা হলো গিয়ে অক্সিজেনের একটা পরমাণু, আর এটা হলো গিয়ে ক্লোরিন আরেকটা মৌলের আরেকটা পরমাণু, এই দুইটা পরমাণু কিন্তু ধর্ম ভর সেম হবে না। যদিও আমরা পরবর্তীতে দেখবো অ্যাকচুয়ালি একই মৌলের দুইটা পরমাণুর ভর সবসময় সেম নাও হইতে পারে, যখন ভরটা আলাদা তখন আমরা এর একটা স্পেশাল নামে ডাকি, এটা আমরা আগামী ক্লাসে শিখব। পরমাণু সমূহ অবিভাজ্য, মানে ওই যে বললো পরমাণুরে নাকি আর ভাগ করা যায় না, কিন্তু আমরা তো পরবর্তীতে দেখছি এটা অ্যাকচুয়ালি ভুল, পরমাণুরে আরো ভাগ করা যায়, আর আরো ভাগ করে আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন পাই, বাট ভুল তো আমরা পরে আবিষ্কার করছি। বাট এটা তো উনি 1803 সালে দিয়ে গেছে, উনি মনে হয় জানেও না, উনি হয়তো মারা গেছিল, মারা যাওয়ার পরে তারপর নতুন থিওরি আসছে। তাই উনি বলছে যে পরমাণুর কোনো সৃষ্টি বা ধ্বংস নাই, পরমাণু হলো অবিভাজ্য। দেখো ভাই, এই যে আমি এখন পড়াতেছি না, এই জিনিসটা তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না, তোমরা যদি কেউ চাও স্কিপ করতে পারো, বাট এটা পুরাতন সিলেবাসে ছিল এই জন্য আমি অ্যাড করছি, আর একবার তো দেখলে কোনো সমস্যা নেই, তাই না? দেখো, দুই বা ততোধিক পদার্থের পরমাণু এই যে সংযোগ হবে, এই সংযোগটা কিভাবে হবে? রাসায়নিক বন্ধনের মাধ্যমে হবে, আর সংযোগটা কিন্তু একটা নির্দিষ্ট অনুপাত মেনটেন কইরা হবে। ঠিক আছে, এখানে বলছে যে এটা নির্দিষ্ট সরল অনুপাতে হয়। আচ্ছা, বুঝলাম। তাহলে পরমাণু সমূহ রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করবে, এইটা ঠিক আছে, পরমাণু সমূহ রাসায়নিক বিক্রিয়া অবশ্যই অংশগ্রহণ করবে। রাসায়নিক বিক্রিয়ার ফলে কোনো পরমাণু সৃষ্টি বা ধ্বংস হবে না, শুধুমাত্র তাদের মধ্যকার সংযোগ প্রকৃতির পরিবর্তন ঘটে। আচ্ছা, গুড, বুঝলাম। এখন দেখো নিচে আবার আমরা যে বললাম না এখানে কিছু ভুল আছে যেগুলো পরবর্তীতে আমরা আবিষ্কার করছি, ওই ভুলগুলো এখানে আমরা তুলে ধরছি, যে ডাল্টনের এই যে পরমাণুবাদ, হ্যাঁ এই পরমাণুবাদের কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা সমূহ আছে। কি কি? দেখো, ভালো কথা, এই যে এই কথা অনস্বীকার্য যে ডাল্টনের পরমাণুবাদী আধুনিক রসায়নের ভিত্তি, এই লাইনটি ইম্পর্টেন্ট, যে ডাল্টন সাহেবের এই যে পরমাণুবাদ এইটাই আধুনিক রসায়নের ভিত্তি, তবে এ তত্ত্বে কিছু ত্রুটি আছে। ত্রুটি কি ভাই? ডাল্টনের মতবাদে মৌলিক ও আমি যেটা বললাম, মৌলিক ও যৌগিক পদার্থের এই দুই টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট পদার্থেরই ক্ষুদ্রতম কণারে বলছে কি উনি পরমাণু। একটা এটা রেখে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার উনি বলছে সরল পরমাণু, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা কি উনি নাম দিচ্ছে কি যৌগিক পরমাণু। কিন্তু আসলে তো সত্য না, কারণ আসলে কি হবে, আসলে হলো গিয়ে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু, এটা ঠিক আছে, কিন্তু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হলো গিয়া অণু। এই গেল একটা ভুল। দ্বিতীয় ভুল কি? এই যে উনি বলছে অবিভাজ্য, বাট দেন দেখা গেছে যে পরমাণুরে আরো, পরমাণু অ্যাকচুয়ালি বিভাজ্য, পরমাণুর আরো ভাগ করা যায়। পরমাণুর মধ্যে কি কি কণা আছে বা কি কি কণিকা আছে? এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই যে তিনটা লেখছে, এই তিনটা হলো গিয়ে অ্যাকচুয়ালি পরমাণুর স্থায়ী মূল কণিকা। জিনিসটা একটু পরে স্লাইডেই আছে, স্থায়ী মূল কণিকা। এছাড়া অন্যান্য কিছু অস্থায়ী মূল কণিকার নামও সামনে দেয়া আছে, দেখাবো মানে আমি। 3 নাম্বার স্বীকার্য ভুল কি তার? ভুলটা হলো ডাল্টনের মতে ওই যে একই মৌলের পরমাণু সমূহের ভর ও ধর্মে অভিন্ন বা সেম হবে। ঠিক আছে, যেমন হাইড্রোজেনের তুমি 2-3টা পরমাণু নাও, এদের সবার নাকি ভর ধর্ম সেম হবে, কিন্তু বর্তমানে জানা গেছে যে একটি মৌলের কি, একটি মৌলের বিভিন্ন ভরের পরমাণু আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ভর, তাদেরকে কি বলে? পরস্পরের আইসোটোপ বলা হয়। এই জিনিসটা আজকে বলতে চাইনি, বাট এখানে দেয়া ছিল, আইসোটোপ বলা হয়। ঠিক আছে, এই যে আইসো, আইসো শব্দটার অর্থ হলো গিয়ে সমান। ঠিক আছে, আইসো মানে হলো গিয়া সমান। আর এই যে টোপ, এভাবে আমি মনে রাখতাম, যেখানে টোপ আছে, টোপ প পতে কি হয়? পতে হইলো গিয়া প্রোটন, পতে হইলো গিয়া, আচ্ছা যাও, এই জিনিসটা আমি বললাম, তুমি জাস্ট মনে রাখো, আইসো, আইসো শব্দটার অর্থ হলো গিয়া সমান। ঠিক আছে, তাইলেই হবে, এত কিছু বোঝা লাগবে না, নেক্সট ক্লাসে বুঝাবা। তাহলে পরবর্তী পৃষ্ঠায় যাই। আচ্ছা দেখো, এখন আমি তো অনেক কথা বললাম, আমি একটু আগে তোমারে বললাম নতুন একটা শব্দ, ওটা কি? ওটা হলো গিয়ে অণু। কখন তুমি শুনলা অণু আমার মুখ দিয়া? ওই যে
যৌগিক পদার্থকে ভাঙতে থাকলে একদম সবচেয়ে ছোট আমরা কি পাবো, এই অণুকে পাবো। তো এই অণু, যার ইংলিশ হলো গিয়া মলিকিউল, এই অণু কাকে বলে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা ভাবেও লিখতে পারো যে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা পরিবেশে অ্যাকচুয়ালি যা পরিবেশে স্বাধীনভাবে বিরাজমান অবস্থায় থাকে তাই অণু। তবে অণু শুধুমাত্র যৌগিক পদার্থের কিন্তু হয় না, এজন্য একটু আগে আমি যে সংজ্ঞাটা বললাম ওইটা কিন্তু আংশিক ইনকারেক্ট। অণু কিন্তু মৌলেরও হয়। তাইলে এই যে নিচে যে সংজ্ঞাটা লেখা এটা একটু পড়িত, একই বা ভিন্ন মৌলের, একই বা ভিন্ন মৌলের দুটি বা তার অধিক, মানে দুইটাও হইতে পারে আবার তার থেকে বেশিও হতে পারে, দুটি বা তার অধিক পরমাণু। হ্যাঁ, মনে করো এই একটা পরমাণু, এই আরেকটা পরমাণু, এই আরেকটা পরমাণু, আমার মোট তিনটা পরমাণু আছে। এখন তিনটা পরমাণু এমন হতে পারে যে সেম মৌল, সাপোজ এই তিনটা পরমাণু হইলো গিয়ে অক্সিজেনের, আবার এমনও হইতে পারে যে ভিন্ন ভিন্ন মৌলের। মনে করো আমার দুইটা হইলো গিয়ে হাইড্রোজেনের, এইটা হাইড্রোজেনের, এইটা হাইড্রোজেনের, আর এটা মনে করো অক্সিজেনের, এমনও হইতে পারে। আবার এমনও হইতে পারে যে তিনটাই আলাদা আলাদা আলাদা। ঠিক আছে, সব সম্ভব। তো একই বা ভিন্ন মৌলের দুটি বা তার অধিক পরমাণু কি হয়, পরস্পরের সাথে যুক্ত হয়। কিভাবে যুক্ত হয়, এই রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। যুক্ত হয়ে কি করে, হ্যাঁ, এই যে পরমাণুগুলো যুক্ত হয়ে কিন্তু একটি অণু গঠন করে। এখন অণুটা কার, অণুটা কিন্তু মৌলেরও হইতে পারে আবার যৌগেরও হইতে পারে। এই জিনিসটা আমি আরেকবার একটু একটু ক্লিয়ার করি। দেখো একটা এক্সাম্পল দেখো, এই যে H2O, এই যে আমি লেখলাম H2O, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি লেখলাম, এটার প্রশ্নের উত্তর হইল গিয়া আমি একটা সংকেত লেখছি। এখন সংকেত কি, এই জিনিসটা কিন্তু তোমাদের আমি এখন শিখাই নাই, একটু পরে এই জিনিসটা শিখাবো। যাই হোক, এই সংকেতটা কার, এই সংকেতটা হইল গিয়া পানির সংকেত। এগুলো সব পরবর্তীতে শিখবা, ঠিক আছে? আপাতত জাস্ট শোনো, এটা কিন্তু পানির সংকেত। তার মানে পানি দেখতে হইলো এরকম। পানি দেখতে কেমন, এই যে এইচ লেখছি না, এই জিনিসটা কি, এইচ হলো গিয়া হাইড্রোজেন। এখন ভাই আমি হাইড্রোজেনের জায়গায় শুধুমাত্র একটা এইচ লেখছি কেন, এই জিনিসটা কি তাইলে, এইটা হইলো গিয়ে ভাই হাইড্রোজেনের প্রতীক। এই যে ও লেখছি, ও হইলো গিয়ে অক্সিজেন নামে একটা মৌল আছে, এই অক্সিজেনের প্রতীক। এখন প্রতীক কি, সংকেত কি, ওইটা একটু পরে আমরা সংজ্ঞা পড়বো, ঠিক আছে ভাইয়া? দেখো, আবার এই যে এন, এন মানে হলো গিয়ে নাইট্রোজেন, আর এইচ মানে হলো গিয়া হাইড্রোজেন। এই এইচ তো হাইড্রোজেন, ও তো অক্সিজেন, আর এস এর ফুল ফর্ম হলো গিয়া সালফার, আর এফ মানে হলো গিয়া ফ্লোরিন। এগুলো সব তোমরা আস্তে আস্তে শিখবা। তো এখন এইটা এই যে ডিফারেন্ট ডিফারেন্ট, দেখো কি করছি আমি, একই বা ভিন্ন মৌলের দুটি বা তার অধিক পরমাণু। ধরো এই যে এখানে কিন্তু ভিন্ন ভিন্ন মৌল, একটা হলো গিয়া হাইড্রোজেন আর একটা হলো গিয়া অক্সিজেন। হ্যাঁ, ওই যে বললাম না মৌল কিন্তু আছে 118টা মোট, ওই 118টার মধ্যে দুইটার নাম হলো গিয়ে একটা হাইড্রোজেন আর একটা হলো গিয়া অক্সিজেন। তো এই ভিন্ন ভিন্ন মৌলের দেখো এখানে মোট কয়টা, মোট কিন্তু তিনটা আছে, হাইড্রোজেন আছে দুইটা আর অক্সিজেন এখানে মনে মনে একটা এক আছে, মানে অক্সিজেন আছে আরো একটা, তাহলে মোট কিন্তু তিনটা। ঠিক আছে, তাহলে এখানে কি হয়েছে, এখানে ভিন্ন ভিন্ন মৌলের তিনটি পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হইয়া অণু তো গঠন করছে, তাই না? পরমাণু মিললাই সবসময় অণুর সৃষ্টি করে। পরমাণু হলো গিয়ে ছোট অণু। দেখো পরম, পরমাণুরে ভাঙলে দুটি শব্দ পাবা, পরম, অণু। পরম মানে মনে করো একদম আলট্রা, একদম ছোট সূক্ষ্ম। তাই আমার অণুর শর্ট, অণুর মনে করো একদম ছোট রূপটা হলো গিয়ে পরমাণু। তাহলে আমার যদি ডিফারেন্ট ডিফারেন্ট মনে করো দুইটা বা তত, দুই বা তার থেকে বেশি পরমাণু যখন এক হয় তখনই কিন্তু আমার অণুর সৃষ্টি করে। এখন আমার যে পরমাণুগুলো এক হবে, আমার কি দুইটা পরমাণু যুক্ত হবে নাকি তিনটা বা তারও বেশি অধিক পরমাণু যুক্ত হবে? তারপরে আরো দেখার বিষয়, আমার যে পরমাণুগুলো যুক্ত হবে এই পরমাণুগুলো কি সেম মৌলের নাকি ডিফারেন্ট ডিফারেন্ট মৌলের? এখন যদি সেম মৌলের একাধিক পরমাণু যুক্ত হয় তাহলে আমার মৌলের অণু গঠন করবে। আর যদি ডিফারেন্ট ডিফারেন্ট মৌলের পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তাহলে যৌগের অণু গঠন করবে। এই যে এখানে আমি সংজ্ঞা দুইটা দিয়ে দিচ্ছি যে একই মৌলের, সেম মৌল কিন্তু একই মৌলের দুই বা ততোধিক পরমাণু পরস্পর যুক্ত হলে তাকে মৌলের অণু বলে। এই দেখো পরমাণু যুক্ত হয়েই তো অণু গঠন করবে, যেহেতু একই মৌল এজন্য আমরা বলছি মৌলের অণু। আর যদি ভিন্ন ভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয় তবে তাকে আমরা বলবো যৌগের অণু। তাহলে উদাহরণটা একটু দেখো তো, এটা কি, এটা কি যৌগের অণু নাকি মৌলের অণু বলো তো? এখানে কিন্তু ডিফারেন্ট মৌল, তাহলে এটা যৌগের অণু। আবার এখানেও ডিফারেন্ট মৌল, যৌগের অণু, যৌগের অণু। কিন্তু ভাই এইটা কিন্তু একটা সেম মৌল, জাস্ট ফ্লোরিন, ফ্লোরিনেরই। এই যে ফ্লোরিন তো একটা, আমি বললাম না মৌলিক পদার্থ আছে 118টা, এই 118টার মধ্যে 9 নাম্বারটা হইল গিয়ে ফ্লোরিন। তো ফ্লোরিন
ফ্লোরিন তো একটা মৌল, তাহলে এই ফ্লোরিনেরই ঠিক আছে সেম মৌল কিন্তু ফ্লোরিন, দুইটাই ফ্লোরিন মনে করো, এই ফ্লোরিনের একটা পরমাণু, এই ফ্লোরিনের আরেকটা পরমাণু, এই দুইটা সেম মৌলের পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হইয়া এই ফ্লোরিনের অণু গঠন করছে। তাহলে অণু কিন্তু সবসময় যৌগিক পদার্থের না ভাই, অণু কিন্তু মৌলিক পদার্থেরও হয়। এই জিনিসটা অনেকের কনফিউশন থাকে, এই জন্য আমি একটু ডিটেলসে বুঝাই দিলাম। তাহলে এইটা কিন্তু এটা কি মৌলের অণু নাকি যৌগের অণু বলো তো? যেহেতু সেম মৌল সেটা কিন্তু আমরা বলবো মৌলের অণু। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তীতে কি আছে এখন দেখো, এই যে H2SO4 এটার নাম হলো গিয়ে সালফিউরিক অ্যাসিড অথবা হাইড্রোজেন সালফেটও বলা যেতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু একটা যৌগ, মানে যৌগের কি বলে এটা, জিনিসটা তো একটা সংকেত তাই না, যে এটা কার সংকেত? এটা কিন্তু একটা যৌগিক পদার্থের অণুর সংকেত। হুম, সংকেত সবসময় অণুর হয়, এটা আমরা পরবর্তী পৃষ্ঠায় শিখবো। এই দেখো, এটা হলো যৌগের অণু, সরি এটা হলো কি মৌলের অণু, এইটা যৌগের অণু, এইটা যৌগের অণু, এইটাও যৌগের অণু। আবার এইখানে মৌলের অণুর এক্সাম্পল কি কি? এই যে হাইড্রোজেন অণু, দেখো H2 এটা কিন্তু সেম মৌলের দুইটা পরমাণু যুক্ত হয়েছে। সেম মৌল, কোন মৌল? হাইড্রোজেন মৌলের দুইটা পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করছে। আবার অক্সিজেন তো একটা মৌলিক পদার্থ তাই না, এই অক্সিজেন মৌলের দুইটা আলাদা আলাদা পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অক্সিজেনের অণু গঠন করছে, মানে মৌলের অণু গঠন করছে। আবার N2 বা এটা হলো N মানে হলো নাইট্রোজেন অণু। ঠিক আছে, নাইট্রোজেন অণু কিভাবে গঠিত হয়েছে? নাইট্রোজেনের দুইটা পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হইয়া নাইট্রোজেন অণু গঠন করছে। তাহলে নাইট্রোজেন যদি একটা মৌল, তাহলে এটা বলছি নাইট্রোজেন অণু, তার মানে এটা কিন্তু একটা মৌলের অণু। কিন্তু এগুলো হলো যৌগের অণু। দেখো, এই যৌগের অণু, যৌগের অণু, যৌগের অণু। পরবর্তী পৃষ্ঠায় কিছু ওই যে বললাম প্রতীক নামে ভাই একটা জিনিস আছে। আচ্ছা দাঁড়াও তো একটু, আমাদের বই কোথায় গেল? হ্যাঁ, প্রতীক নামে একটা জিনিস আছে। প্রতীক কাকে বলে? প্রতীক কাকে বলে? প্রতীকের ইংলিশ কি আগে দেখো, প্রতীকের ইংলিশ হলো গিয়ে সিম্বল। হ্যাঁ, যেমন ধরো আমার নাম হলো গিয়ে রাফে, তাহলে আমার সিম্বল মনে করো হলো গিয়ে আর, যেহেতু প্রথম অক্ষর আর এই জন্য রাফ। ঠিক আছে, আবার একজনের মনে করো নাম কি দেয়া যায়, ধরো নাম হলো গিয়া তোমার কি ববি, তাহলে তার প্রতীক কিন্তু হবে বি। ঠিক আছে, এখন তাহলে মৌলের আমি এখন পড়বো মূলত মৌলের প্রতীক। মৌলের প্রতীক আমি কিভাবে লিখবো? দেখো, মৌলেরও তো একটা নাম আছে তাই না, এই যে একটুক্ষণ বলতেছি যে হাইড্রোজেন, তারপর নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো সবই তো মৌলগুলোর নাম, তাই নয় কি? তাহলে এই যে নামগুলা, এই নামগুলা, এই নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। এখন নাম কিছু কিছু মৌলের ক্ষেত্রে ইংরেজি নেয়, আবার কিছু কিছু মৌলের ক্ষেত্রে ল্যাটিন নাম নেয়। এইটা একটা চার্ট আছে আমাদের বইতে, ওই বই থেকে আমরা একদম ডিরেক্ট এটা মুখস্থ করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। ঠিক আছে, তাহলে প্রতীক কাকে বলে সংজ্ঞা যদি আসে পরীক্ষায় আমরা কি লিখবো? মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। আশা করি বুঝতে পারছো। যেমন এই যে হাইড্রোজেন একটা ইংলিশ নেম, এই হাইড্রোজেন ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপকে, এই হাইড্রোজেনের সংক্ষিপ্ত রূপ হলো গিয়ে এইচ। আবার অক্সিজেন, অক্সিজেনের সংক্ষিপ্ত রূপ বা এর প্রতীক কি? ও। আশা করি তোমরা বুঝছো। এখন প্রতীক লেখার কিছু নিয়ম আছে, নিয়ম কি এটা তো বুঝেই গেছো। যেমন সাপোজ এইচ দিয়ে তো 118টা মোট ডিফারেন্ট ডিফারেন্ট মৌল, এখন 118টার মধ্যে আর ইংলিশ লেটার আছে কয়টা বলো তো? ইংলিশ লেটার আছে মাত্র 26টা। তাইলে আমার অবশ্যই এমন মাল্টিপল তুমি মৌল পাবা বা অসংখ্য মৌল পাবা যাদের নামের প্রথম অক্ষরটা সেম। ধরো তুমি সিতে কার্বন নামে একজন আছে, কার্বন। আবার সিতে ক্লোরিন নামে আরেকজন আছে। আবার এই সিতে কপার নামে আরেকজন আছে। আবার এই সিতে ক্রোমিয়াম নামে আরেকজন আছে। তো এমন কিন্তু অসংখ্য আছে। এখন সবার প্রতীক কি সি দেবা তুমি? সবার প্রতীক কি তুমি সি দেবা বলো? তাহলে তো তুমি ডিফারেন্সিয়েটই করতে পারবে না, তুমি তো বুঝবাই না। একটা জায়গায় সি দেয়া, এখন সি মানে কি কার্বন নাকি ক্লোরিন নাকি কপার নাকি ক্রোমিয়াম কি, তাই না? আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, বোঝার একটা লাইন আছে। বোঝার লাইন হলো এটা, যে দেখো এটা কার্বন, এটা সি দিলাম, কিন্তু ক্লোরিন মনে করো এগুলো সবাই সবকটার আগে তুমি সি দাও, আগে সি দিয়ে নিই, তারপর দেখি কি হয়। এখন আমরা আলাদা করব, কার্বনের প্রতীক সি শুধুমাত্র, কিন্তু এই যে ক্লোরিন, ক্লোরিনের প্রতীক কিন্তু সি এল, কারণ এই যে পরবর্তীতে এল আছে মনে করো, এই জন্য এল দেওয়া হয়েছে ক্লোরিন। আবার কপার, কপার অ্যাকচুয়ালি
কপারের ক্ষেত্রে আমি তোমার বলছিলাম যে মৌলের সবসময় ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ নেওয়া হয় না, মাঝে মাঝে ল্যাটিন নাম থেকেও নেওয়া হয়। তো কপারের ল্যাটিন নাম হলো গিয়া কুপ্রাম, সম্ভবত এটার প্রোনাউন্সিয়েশন আমি শিওর না, কাপ্রামও হইতে পারে কুপ্রামও হইতে পারে। এই কুপ্রাম বা কাপ্রাম এইটা হলো গিয়ে এই কপারের ল্যাটিন নাম, আর এই ল্যাটিন নাম থেকে, ল্যাটিন নামের প্রথম দুই অক্ষর এই সিইউ, এইটাই হলো গিয়ে আমার কপারের প্রতীক। ঠিক আছে, আবার এই যে ক্রোমিয়াম, ক্রোমিয়ামের প্রতীক হলো গিয়ে সি নাই আর আর নাই, তাইলে এই যে সি আর। ঠিক আছে, তোমরা আবার CR7 লিখে দিও না, ক্রিস্টিয়ানো রোনালদো কুষ্টিয়া রোনালদো। ঠিক আছে, এই ক্রোমিয়ামের তাহলে তোমার প্রতীক কি, এই যে সিআর। আশা করি বুঝতে পারছো বিষয়টা। আর একটা জিনিস খেয়াল করছো তোমরা যে আমি কিন্তু সি এর পরে যে আরটা লিখছি এটা কিন্তু ছোট হাতে লিখছি, আবার এখানে সি এর পরে যে এল লিখছি, এলটা কিন্তু আমি ছোট হাতে লিখছি। তার মানে আমাদের প্রতীকের প্রথম যে বর্ণটা, এই বর্ণটা আমরা ক্যাপিটাল লেটারে লিখবো, আর দ্বিতীয়টা আমরা ছোট হাতে লিখবো। ঠিক আছে, এবং তোমাদের বইতে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট নিয়ম আছে, আমি সবই আলোচনা করছি যে কিছু কিছুর ক্ষেত্রে ল্যাটিন নাম নেয়, তারপরে প্রথমে তো প্রথমটা বড় হাতের, দ্বিতীয়টা হলো গিয়ে ছোট হাতের, তারপরে যখন এমন মৌল পাওয়া যায় যেগুলোর প্রত্যেকটার প্রথম বর্ণ সেম, ওই সময় আমরা কি করব, এগুলোই আমাদের বইতে নিয়ম আকারে আছে, জাস্ট একটু রিডিং পড়লেই হবে। এখন আমি পড়াই দিছি। এখন সংকেত, যার ইংলিশ নাম হইল গিয়া ফর্মুলা। এই সংকেত কাকে বলে? সংকেতের সংজ্ঞা হইল মৌল বা যৌগের, মৌল বা যৌগের। তার মানে সংকেত কিন্তু শুধুমাত্র মৌলের হবে না, আবার শুধুমাত্র যৌগেরও হবে না, দুজনেরই হবে, মৌলেরও হইতে পারে আবার যৌগেরও হতে পারে। কি বলবো তাহলে? মৌল বা যৌগের কি, একটি অণুর, একটি অণুর সংক্ষিপ্ত প্রকাশকে সংকেত বলে। মুখস্থ। ঠিক আছে, প্রতীক আর সংকেত আউলাই ফেল না, প্রতীক হলো গিয়ে নামের শর্ট ফর্ম। ঠিক আছে, নামটা ইংরেজি বা ল্যাটিন হইতে পারে, এটা কিন্তু শুধুমাত্র মৌলের হয়। প্রতীক কিন্তু শুধুমাত্র মৌলের হয়। ঠিক আছে, যৌগিক পদার্থের কিন্তু প্রতীক হয় না। আশা করি বুঝতে পারছো। দেখো, এই যে অক্সিজেন, অক্সিজেনের আমরা ওই সময় দেখছিলাম অক্সিজেনের প্রতীক ছিল ও, কিন্তু এই অক্সিজেনেরই সংকেত হইল গিয়ে ও, তারপর এখানে আমি একটা টু লিখছি, ও টু। এখন এইটা দ্বারা কি বুঝায় যে ও টু লিখছি, এইটা দ্বারা অ্যাকচুয়ালি বুঝায় যে একটা অক্সিজেনের অণুতে দুইটা অক্সিজেনের পরমাণু আছে। ঠিক আছে, কথাটা আমি আবার রিপিট করি, খুবই ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিয়ে শোনো। এটা মনে করো একটা অক্সিজেনের অণু। ঠিক আছে, সংকেত মানে হইল গিয়া অণুর প্রকাশ, অণুর সংক্ষিপ্ত প্রকাশকে সংকেত বলে, আমরা এভাবেও লিখতে পারি। এখন অণুটা, অণুটা কার হয়? আমি কিন্তু ওই সময় দেখাইছিলাম অণুটা আমার মৌলের অণু হইতে পারে, আবার যৌগের অণু হইতে পারে। তাহলে এই জন্য সংজ্ঞা কি আলটিমেট, যে মৌল বা যৌগের যে কোনো একটা অণুর সংক্ষিপ্ত প্রকাশ হইল গিয়ে সংকেত। তাহলে এটা অণু, 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 অণুর সংক্ষিপ্ত প্রকাশ, এগুলো সব। ঠিক আছে, এখন ভাইয়া অণু তো বুঝলাম, এটা কার অণু? এটা কি মৌলের অণু নাকি যৌগের অণু? এটা কিন্তু মৌলের অণু, যেহেতু অক্সিজেনেরই দুইটা, যেহেতু মানে মৌল সেম, তাই না, জাস্ট অক্সিজেন। বাট এটা কিন্তু যৌগের অণু, এটাও কিন্তু যৌগের অণু, আবার এইটাও যৌগের অণু। আচ্ছা বুঝলাম, তাহলে এটার মানে কি? এটার মানে হইলো কি, একটা অক্সিজেন অণুতে, তোমরা এটা খাতায় লেখো, একটি অক্সিজেন অণুকে বিশ্লেষণ করলে দুইটি অক্সিজেনের পরমাণু পাওয়া যায়। আর অণুর আরেকটা আমি তোমার ফিচার বলি, অণু জিনিসটা আমাদের পরিবেশে না মানে পরমাণু আকারে থাকে, থাকার থেকে বেশিরভাগ হলো কি অণু আকারে থাকে। মনে করো আমাদের পরিবেশে যে অক্সিজেন আমরা নেই না, অক্সিজেনটা কিন্তু ও আকারে থাকে না, অক্সিজেনটা কিন্তু O2 মানে এইভাবে থাকে, অণু আকারে থাকে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে অণু, এটা খাতায় লিখবা, অণু স্বাধীনভাবে বিরাজমান, অণু অণু স্বাধীনভাবে বিরাজমান, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কারা? এটার উত্তর হলো গিয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে পরমাণু। এই কথাটা একটু খাতায় লিখবা। ক্লিয়ার? আচ্ছা, গেল। এখন এই যে অক্সিজেনের প্রতীক তো ও, বাট অক্সিজেনের সংকেত হলো গিয়া O2। তার মানে অক্সিজেনের একটা অণুতে দুইটা অক্সিজেনের পরমাণু আছে। আবার এই যে ন্যাপথালিন নামে আমরা কিন্তু নাম শুনছি ন্যাপথালিনের, আমাদের বাসা বাড়িতে ওই যে অড্রপে দেই আমরা, যাতে জামা কাপড় যেটা ঘ্রাণ আসে। ঠিক আছে, এই ন্যাপথালিনের সংকেত এটা মুখস্থ করো আপাতত, এই যে মুখস্থ করতে পারলে ভালো, না করলে সমস্যা নাই। বাট এই অক্সিজেন আর খাবার লবণ এই দুইটা এখন লাগবেই, এটা করতে পারলে ভালো, না করলে সমস্যা নাই। এই যে বেনজিন, বেনজিনের সংকেত লেখছি কি C6H6। আবার এই যে ন্যাপথালিন, ন্যাপথালিনের সংকেত কি লেখছি C10H8। তার মানে ন্যাপথালিনের, তুমি যদি, ন্যাপথালিন তো একটা যৌগ ভাইয়া, এটা কিন্তু একটা যৌগ। হ্যাঁ,
এইটা বেনজিনও কিন্তু একটা যৌগ, খাবার লবণও কিন্তু একটা যৌগ বা যৌগিক পদার্থ, কিন্তু অক্সিজেন হইল গিয়া মৌলিক পদার্থ। ওকে, এই জন্যই এগুলো হলো গিয়ে মৌলের অণু, আর এই তিনোটাই হলো গিয়া যৌগের অণু। মৌলের অণুর সংকেত, যৌগের অণুর সংকেত, নট প্রতীক, বাট সংকেতের মধ্যেই তো প্রতীক থাকে। কিভাবে? এই যে আমি যে লিখছি, এই যে ন্যাপথালিনের সংকেত, ন্যাপথালিনের সংকেত বা যে কোনো কিছুর সংকেত আমরা কিভাবে লিখি এটা একটু দেখো। আমরা যে কোনো কিছুর সংকেত কিভাবে লিখি, সংকেত আমরা লিখবো, মনে করো একটা অণুটা কিন্তু মৌলেরও হইতে পারে বা যৌগেরও হইতে পারে। দেখো কি লিখছি, মৌল বা যৌগের অণুটি, মৌল বা যৌগের অণুটি। এখন যেহেতু অণু তো পরমাণু নিয়ে সৃষ্টি হয়েছে, তাহলে কার কার পরমাণু বা কতটি পরমাণু? যে সকল মৌলের, ঠিক আছে, যে সকল মৌলের যতটি পরমাণু নিয়ে গঠিত। সাপোজ এই যে ন্যাপথালিনের একটা অণু আমরা দেখতেছি, অণুর সংকেত, এই অণুর সংকেতের মধ্যে দেখতেই পাইতেছি যে কার্বন যে একটা মৌল, এই কার্বনের পরমাণু, কার্বন মৌলের পরমাণু আছে 10টা, আর হাইড্রোজেন মৌলের পরমাণু আছে 8টা। তার মানে কার্বনের 10টি পরমাণু এবং হাইড্রোজেনের 8টি পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে ন্যাপথালিনের একটা অণু গঠন করছে। তাহলে আমি এই যে ন্যাপথালিনের সংকেতটা লিখলাম, কিভাবে লিখলাম? এই ন্যাপথালিন, এই যে যৌগটা, এই যৌগের এই একটা অণু কিভাবে গঠিত হয়েছে ওটার উপর বেস করে। কিভাবে গঠিত হয়েছে? আমার কোন কোন পরমাণু ব্যবহার আমি করছি বা কোন কোন মৌল আমি ব্যবহার করছি, কার্বন আর হাইড্রোজেন। তারপর আমি দেখবো ওই মৌলের পরমাণু কতটা, যেমন কার্বনের পরমাণু 10টা আর হাইড্রোজেন 8টা পরমাণু, ঠিক আছে। যেমন এখন একটু এদিকে তাকাও, সেই যে মৌলগুলো নিয়ে গঠিত, হ্যাঁ, যৌগটা মানে অণুটা আর কি, সেই মৌলসমূহের প্রতীক নেব। যেমন এখানে প্রতীক নিছি, সি নিছি, এইচ নিছি, ও নিছি, এন এ নিছি, সিএল নিছি, এবং আর কি নেব, তার পাশে উপস্থিত থাকবে এই পরমাণুর সংখ্যা, মানে ওই পরমাণুটা, ওই উক্ত মৌলের পরমাণু কয়টা আছে। যেমন এখানে কার্বনের পরমাণু আছে 10টা, হাইড্রোজেনের পরমাণু 8টা, এখানে কার্বনের পরমাণু 6টা, হাইড্রোজেনের পরমাণু 6টা। এইখানে দেখো এনএ সিএল, এই যে এনএ, এনএ মানে হইল গিয়া সোডিয়াম, এন এর ফুল ফর্ম এন হইল গিয়া। এখন প্রশ্ন আসতে পারে যে সোডিয়াম, সোডিয়ামের তো প্রতীক হওয়া উচিত সো, এস ও, তাই না? কিন্তু সোডিয়ামের অ্যাকচুয়ালি প্রতীক হইল গিয়ে এন এ। কারণ আমি যে বললাম প্রতীক কিন্তু সবসময় আমার ইংরেজি নাম থেকে নেওয়া হয় না, মাঝে মাঝে ল্যাটিন নাম থেকেও নেওয়া হয়। তো এই যে সোডিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম হইল গিয়া ন্যাট্রিয়াম, তো ওই ন্যাট্রিয়াম থেকে আসছে এন এ, এটা হইল গিয়া সোডিয়াম, আর এটা হইল গিয়া সিএল মানে ক্লোরিন। এই যৌগ, এই যে দেখো দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট মৌল পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে যৌগটা গঠন করছে, এই যৌগটার নাম হইল গিয়া সোডিয়াম ক্লোরাইড। আর এইটাই হলো অ্যাকচুয়ালি খাবার লবণ, আমরা যে লবণটা খাই ওই লবণের সংকেত হইল গিয়া NaCl। তাহলে সংকেত আমরা কিভাবে লিখলাম? এই যে দেখো অণু, এই যে অণুটা যে সকল মৌল নিয়ে গঠিত, ওই মৌলগুলোর প্রতীক, আর ওই মৌলগুলা কতটি কয়টা পরমাণু আছে ওই পরমাণুর সংখ্যা বসাইলেই আমার কিন্তু অণুটার সংকেত লেখা হয়ে যাবে। ঠিক আছে, এই সব কিন্তু সুন্দর মতো একটু নোট করবা ভাইয়া, বুঝছো? আমি কিন্তু পড়াগুলো গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন একটা কথা, আমাদের বই যে চার্টটা আছে দেখো, মৌলের নামকরণের চার্ট, এই চার্টটা একদম চার্টটা মুখস্থ করে ফেলবে। স্পেশালি এই ল্যাটিন নামগুলো অনেকে মুখস্থ করে না, বাট ল্যাটিন নাম থেকে স্যাররা কোশ্চেন করে, স্যাররা জানে তোমরা কোনগুলো স্কিপ করো, সো স্যাররা কিন্তু ওইগুলো থেকেই কোশ্চেন করে। যেমন এই যে দেখো কার্বন, আমরা কিন্তু এগুলো শিখবো, ঠিক আছে, বানানটা শিখবো, উচ্চারণটা শিখবো। কার্বন, ক্লোরিন, ক্যালসিয়াম, কোবাল্ট, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, ন্যাট্রিয়াম, কাপ্রাম অথবা কুপ্রাম, এটা আমি নিজেও জানি না, ক্যালিয়াম, আর্জেন্টাম, স্ট্যানাম, স্টিবিয়াম, অরাম, প্লাম্বাম, উলফ্রেম, ফেরাম, হাইড্রাজিরাম। এখন এটার কোনটার মানে কি, এটা তো এগুলো তো বোঝাই যায় সব, এগুলো ঠিক, ইংলিশে কোনো সমস্যা হয় না, ঠিক আছে। কার্বন সি, ক্লোরিন সিএল, ক্যালসিয়াম সিএ, ক্লোরিন সিএল, কোবাল্ট সিও, ক্যাডমিয়াম সি আর ডি, ক্রোমিয়াম সি আর আর, ঠিক আছে, এগুলো পারবা, সমস্যা এগুলো। এই যে সোডিয়াম, সোডিয়াম হলে কি ইংলিশ নাম, এগুলো লেগে ইংলিশ নাম, আমরা জাস্ট বাংলায় লিখছি, বাংলিশ আর কি। এগুলো লেগে ল্যাটিন নাম, আর এগুলো লেগে ল্যাটিন নাম থেকে প্রতীক নিছি। যেমন এই যে এগুলো বুঝছো না, সোডিয়ামের ল্যাটিন নাম হলে ন্যাট্রিয়াম, কপার কুপ্রাম, পটাশিয়াম ক্যালিয়াম, সিলভার আর্জেন্টাম, স্ট্যানাম, সিলভার মানে কি, দেখো সিলভার মানে কি বাংলা কি, সিলভারের বাংলা লেগে রূপা। টিন, টিন কি স্ট্যানাম এসএন। অ্যান্টিমনি, অ্যান্টিমনির ল্যাটিন নাম কি স্টিবিয়াম এসবি, ঠিক আছে। এভাবে এই যে টাংস্টেনের ল্যাটিন নাম হলো গিয়ে উলফ্রেম,
প্রতীক হলো গিয়ে ডাব্লু। তো কোনটা ইংলিশ নাম, কোনটা ল্যাটিন নাম, তারপর প্রতীক কি, এগুলো সব জানতে হবে। ঠিক আছে, আবার কোন প্রতীকগুলো, মনে করো কোশ্চেন করলো যে উলফ্রেম, এই প্রতীকটাকে ইংলিশ নাম থেকে নেওয়া হয়েছে নাকি ল্যাটিন নাম থেকে, উত্তর হবে ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। এটা কোশ্চেন করতেই পারে, হওয়ার হামেশা করে। এই যে এইচজি মানে কি, হাইড্রাট জিরাম। আর এমনি ইংলিশ কি, মার্কারি। এই মার্কারির বাংলা কি জানো? মার্কারির বাংলা হলো গিয়া পারদ। পারদ কিন্তু একটা ধাতু। আর এটা একটা তোমার ইন্টারেস্টিং পয়েন্ট, পারদ, পারদ হলে গিয়ে একমাত্র তরল ধাতু। একমাত্র তরল মানে জিনিসটা ধাতু কিন্তু তরল। আয়রন তো জানো, হ্যাঁ আমরা কিন্তু এগুলো বাবা মা বলতো যে আমাদের যে কলা খাই, কলা কিন্তু অনেক আয়রন থাকে। আয়রনের ইংলিশ হলো গিয়ে ফেরাম, আর প্রতীক হলো গিয়ে এফি। তারপর টাংস্টেন, উলফ্রেম, ডাব্লু। লেড, লেডের ল্যাটিন নাম হলো গিয়ে প্লাম্বাম। সো এই যে পি বি, প্লাম্বাম। তারপর গোল্ড, গোল্ডের বাংলা তো সোনা। তারপর অরাম, এ ইউ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, গোল্ড এবার মনে রাখেন ওই যে অনেক, ওর অনেক গোল্ড আছে, ঠিক আছে, ওর অনেক অরা বলে না, এই যে জেনজি কিছু ওয়ার্ড আছে, ইনফিনিটি ওয়ারা বা এই টাইপের কিছু একটা জিনিসপাতি, এগুলো দিয়ে মনে রাখতে পারো চাইলে। আচ্ছা, আশা করি এগুলাই কোনো সমস্যা নাই। পরবর্তীতে কি আছে দাঁড়াও দেখে নিতে, কয় পৃষ্ঠা বাকি ভাইয়া? সম্ভবত আমরা লাস্ট পেজেই আছি, নাকি আরো আছে? না আর নাই, এইটাই লাস্ট পেজ। দেখো এই যে H2SO4, H2SO4 এর নাম কি আমি একটু আগে বললাম, আপাতত মুখস্থ করো, সালফিউরিক অ্যাসিড। তো একটি, এটা কিন্তু সালফিউরিক অ্যাসিডের আমি কি লিখলাম, আমি কি প্রতীক লিখলাম নাকি সংকেত লিখলাম? আরে ভাই, সালফিউরিক অ্যাসিড কি মৌল যে তুমি প্রতীক লিখবা? সালফিউরিক অ্যাসিডটা একটা যৌগ। এই যৌগের মধ্যে তো তিনটা আলাদা আলাদা টাইপের মৌল আছে, হাইড্রোজেন, সালফার আর অক্সিজেন। তাহলে তুমি তো আর যৌগের তো প্রতীক হয় না, যৌগের হয় সংকেত। আর ওই সংকেতের সাহায্যে ওই যৌগের একটা অণুকে আমরা ব্যাখ্যা করি মূলত। ঠিক আছে, সংকেতের সাহায্যে আমরা উক্ত কি, আমরা একটা অণুকে ব্যাখ্যা করি সাধারণত। ঠিক আছে, এখন এটা কিন্তু একটা মৌলের অণু না, এটা কিন্তু একটা যৌগের অণু, কারণ আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট মৌল আছে, ভিন্ন ভিন্ন মৌল। এখন দেখো কোন মৌল কয়টা আছে, যেমন আমার এইখানে এই সালফিউরিক অ্যাসিড যৌগের মধ্যে আমার হাইড্রোজেন আছে, তাহলে আমার হাইড্রোজেনের প্রতীক আমি লিখলাম এইচ। এখন হাইড্রোজেনের পরমাণু আছে কয়টা? দুইটা গেল। আরো আছে কি, আরো আছে সালফার, তাহলে সালফারের প্রতীক কি? এস। সালফার আছে কয়টা? একটা। এক আর লেখা লাগে না, না লেখলে এমনি ওটা এক। আর তারপর আরেকটা জিনিস আছে কি, সে হলো গিয়ে অক্সিজেন। অক্সিজেনের প্রতীক কি? অক্সিজেনের প্রতীক হলো গিয়ে ও। এখন অক্সিজেনের পরমাণু আছে কয়টা? অক্সিজেনের পরমাণু আছে চারটা। দেখলা, এই কিন্তু আমার হইয়া গেল অণুর সংকেত, সালফিউরিক অ্যাসিডের অণুর সংকেত। এখন এটা দিয়ে আবার তোমার এমন কেমন দেবে আর জিজ্ঞেস করবে এটার মানে কি। এটার মানে হলো গিয়ে একটি সালফিউরিক অ্যাসিডের অণুতে, আমি কিন্তু বলি নেই একটা সালফিউরিক অ্যাসিডের পরমাণু। ঠিক আছে, এটা তো কখনো সম্ভব না, তাই না? যৌগের তো পরমাণু হয় না, যৌগের অণু হয়। সালফিউরিক অ্যাসিডের অণুতে কি, এই যে দুইটা হাইড্রোজেন পরমাণু, একটা সালফার পরমাণু, চারটা অক্সিজেন পরমাণু আছে। আবার এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে কি একটা, এখানে কি একটি কালারগুলোর দিকে তাকাও, কালারগুলো কিন্তু আমি ম্যাচিং করে লিখছি। তো একটি ম্যাগনেসিয়াম ক্লোরাইড অণুকে তুমি যদি ভাঙাও অথবা তুমি যদি বিশ্লেষণ করো, তুমি কি পাবা? এই একটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড অণুর মধ্যে তুমি ম্যাগনেসিয়াম পরমাণু পাবা একটা, একটা ম্যাগনেসিয়াম পরমাণু, আর দুইটা পাবা কি, এই ক্লোরিনের পরমাণু। দেখলে, এটা আমি লিখলাম যে একটা পাবা ম্যাগনেসিয়ামের পরমাণু, অণু না। একটি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই যৌগ যখন বসি তখন পাশে বসি অণু। একটি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের অণুতে একটি ম্যাগনেসিয়ামের পরমাণু এবং দুইটি ক্লোরিনের পরমাণু আছে। ঠিক আছে, আমি কোথায় অণু বসাইছি আর কোথায় পরমাণু বসাইছি ভাইয়া, খুবই সাবধান। পাঠটা না বুঝলে আবার দেখো, লাগলে স্পিড কমাইয়ে ভিডিওটা একবার দেখো, বাট তাও বুঝতে হবে। এখন আমি যে প্রথমে বলছিলাম পরমাণু, যে কি পরমাণু জানে কি, ওই যে আমাদের যে কোনো একটা মৌলিক পদার্থ ছিল, ওই মৌলিক পদার্থকে আমি একদম বিশ্লেষণ করতে করতে সবার লাস্টে পরমাণু নামে একটা জিনিস পাই। পরমাণুর ইংলিশ হলে গিয়া অ্যাটম। অ্যাটম শব্দটা আসছে অ্যাটমস থেকে। প্রথমে এই আমাদের এই যে থিওরিটা দিয়েছিল ডেমোক্রিটাস সাহেব, সে প্রমাণ করে নাই, পরবর্তীতে জন ডাল্টন 1803 সালে প্রমাণ করছে। তো এখন একটু তাড়াতাড়ি বললাম, পরমাণুর গঠন বা স্ট্রাকচার অফ অ্যাটম কি। দেখো আমি একটা ছবি আঁকাইছি, এই ভিতরে এটার নাম হইলো গিয়া, কেন্দ্রে থাকে হলো গিয়ে নিউক্লিয়াস। ঠিক আছে, এটার নাম হলো গিয়ে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা অনেক ছোট, ওভারঅল পরমাণু মনে করো যদি হয় 10,000 গুণ বড়, এই নিউক্লিয়াস হইলো গিয়ে এই ওভারঅল পরমাণুর 10,000 ভাগের 1 ভাগ। এতই ছোট এই পরমাণু, মানে সরি এই তোমার মানে নিউক্লিয়াসটা। পরমাণু নিজেই ছোট, বাট পরমাণুর মোট যতটুকু তার মনে করো 10,000 ভাগের 1 ভাগ হলো গিয়ে নিউক্লিয়াস। তাহলে চিন্তা করো, পরমাণু নিজেই ছোট, তাহলে নিউক্লিয়াসটা কি পরিমাণে ছোট। ঠিক আছে, এই ছোট একটা জায়গায় নিউক্লিয়াস কি কি দিয়ে তৈরি জানো? নিউক্লিয়াস হলো গিয়া প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি। আচ্ছা, একটু আমি দাঁড়াও বলি। পরমাণুর গঠন হচ্ছে বলছিলাম কিছু কণিকা আছে, কিছু মূল কণিকা আছে, যেমন কিছু কিছু হলো গিয়ে স্থায়ী মূল কণিকা,
কিছু হলো গিয়ে অস্থায়ী মূল কণিকা, আর কিছু হলো গিয়ে আমাদের কম্পোজিট কণিকা। এখন স্থায়ী মূল কণিকার একটা চার্ট আছে, আমাদের মূলত এইটাই লাগে 9-10 লেভেলে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আর অস্থায়ী মূল কণিকা আমি তোমার কিছু কিছু নাম লেখা দিচ্ছি, কি কি, এই যে পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, আরও আছে, এগুলো লাগবে না আসলে খুব একটা, ঠিক আছে, জাস্ট বলার জন্য বললাম। এরপরে কম্পোজিট কণিকা আছে, 3 নাম্বার হলো কম্পোজিট কণিকা, কি কি, আলফা কণা আর ডিউটেরন কণা। এখন আলফা মানে কি, ডিউটেরন মানে কি, এই জিনিসগুলো আমি এখন তোমাদের বুঝাবো না, একটু পরে বুঝাবো, মানে আজকে না, অন্য ক্লাসে। জাস্ট জাই না রাখো যে পরমাণুতে 3 ধরনের কণিকা আছে, একটা হলো স্থায়ী কণিকা যেগুলো হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আর একটু সেকেন্ড হলো গিয়ে অস্থায়ী মূল কণিকা যেগুলো হলো এগুলা, মানে উদাহরণগুলো পারলে 3-4টা মনে রেখো। আর থার্ডলি হলো গিয়ে কম্পোজিট কণিকা, কম্পোজিট কণিকার উদাহরণ মুখস্থ মাস্ট করবা, আলফা কণা আর ডিউটেরন কণা, ঠিক আছে। আচ্ছা, এখন আমার কণিকা তো গেল, এখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের একটা চার্ট আছে আমাদের বইতে, এই বই থেকে নেওয়া হয়েছে ডিরেক্টলি, এই চার্টটা একদম মুখস্থ করবা ভাইয়া। দেখো আমি মনে রাখার টেকনিক বলি তোমারে, ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ হলো গিয়ে নেগেটিভ, চার্জ তো বুঝো তাই না, আধান, মানে ওই জিনিসটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এই জাস্ট এটা জানি না রাখো। এই সম্পর্কে যে আমি যে লিখছি এখানে কুলম্ব, কুলম্ব হইলো গিয়ে আমার চার্জ বা আধানের একক, ঠিক আছে। আর এই বিষয়গুলো আমরা ফিজিক্সের 10ম আর 11 অধ্যায়তে ভালো মতো শিখতে পারবো, আপাতত জাস্ট জানো যে কুলম্ব হবে আমার একক, এই আর চার্জের একক হলো কুলম্ব। এখন ইলেকট্রন জিনিসটা কিন্তু নেগেটিভ, আর প্রোটন, পি ফর প্রোটন, দেখো দুইটাই প্রোটন পজিটিভ প্লাস, তাহলে প্রোটন জিনিসটা কিন্তু পজিটিভ, ঠিক আছে, মানে প্লাস হবে। আর নিউট্রন, নিউট্রন শব্দটা আসছে নিউট্রাল থেকে, আর নিউট্রাল কথাটার বাংলা অর্থ হলো গিয়া নিরপেক্ষ, ঠিক আছে, মানে কোনো পক্ষের না, তার একদম নিরপেক্ষ, তারা আর্জেন্টিনাও না, তারা ব্রাজিলও না, তারা মাঝারি, মধ্যমপন্থী, ঠিক আছে। এখন এই যে নিউট্রন, নিউট্রনের তাহলে যেহেতু মধ্যমপন্থী, তাহলে ওদের কিন্তু কোনো চার্জ নাই, ওদের চার্জ হলো গিয়ে 0, ওরা পজিটিভও না নেগেটিভও না, তবে ইলেকট্রনের চার্জ আছে, একটা ইলেকট্রন, আমি আবার আই রিপিট এগেইন, একটি ইলেকট্রন, দুইটা না, তিনটা না, একটি, একটি ইলেকট্রনের চার্জ কত, -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, সংখ্যা একদম মুখস্থ। আর এটা কিন্তু মাইনাস হবে, এত বোঝাই যায়, কারণ ইলেকট্রন। আবার প্রোটনের ক্ষেত্রে একদম সংখ্যাটা কিন্তু অ্যাজ ইট ইজ সব সেম, জাস্ট এই আগের মাইনাসের জায়গায় প্লাস আসছে, ঠিক আছে। এটা কিন্তু মনে থাকে যে 1.6, এটা 16, এটা 19, মানে এই টাইপের আর কি মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা দেখো, এখন আমার ইলেকট্রন এমন একটা কণিকা, ইলেকট্রনের চার্জ, মানে সরি, চার্জ তো দেখলাম নেগেটিভ, বাট যদি আমি ভরের দিক দিয়ে একটু চিন্তা করি, ভরের দিক দিয়ে চিন্তা করলে ইলেকট্রনের ভর অতি নগণ্য, এতই নগণ্য যে আমাদের একটা পরমাণুর মধ্যে কিন্তু ইলেকট্রনও থাকে, প্রোটনও থাকে, বা নিউট্রনও থাকে। কিন্তু আমি যখন বলি যে একটা এই মনে করো একটা পরমাণু দিলাম, পরমাণুতে কতগুলো ইলেকট্রন আছে, কতগুলো প্রোটন আছে, কতগুলো নিউট্রন, সব আমি বইলে দিলাম, তো ওই সময় কিন্তু আমাদের কি শুধুমাত্র প্রোটন আর নিউটনের ভর যোগ করলেই চলবে। আচ্ছা ভাইয়া, এই ছবিটা আছে, বাট সময় হয়ে গেছে, এখন রোজার মাস, ইফতার টাইম হয়ে গেছে, তো ক্লাসটা এদিকে শেষ করি, আগাম ক্লাসে লাগলে আমি একটু এদিক দিয়ে বইলা দেবো না, ঠিক আছে। আজকের মতো যাচ্ছি, সবাই ভালো থাকো আর অপরকে ভালো রাখো। আসসালামু আলাইকুম।